আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট অন সমাধান শেখাবো। আমি তোমাদের এই সেটটি খুব সুন্দরভাবে শেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষায় পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট হতে পারে, বা বিদ্যালয় অনুযায়ী কিন্তু কম বা বেশি হতে পারে। তো দেখো, এই প্রশ্নপত্রটি কীভাবে সমাধান করতে হবে। এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো। তো বলা হয়েছে যে 1 নম্বরে 240-এর 45% হলো অপশান এ 98, অপশান বি 108, অপশান অপশান সি 104, অপশান ডি হচ্ছে 84। কোনটা হবে? তো দেখো, প্রথমে আমরা সমাধান করে দেখব যে কোনটা হচ্ছে। 240 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। আর 45% দেওয়া, সেই জন্য কী করতে হবে, নিচে 100 বসাতে হবে। শতকরা লিখে থাকলে উপরে 100 দিতে হতো গুণ চিহ্ন দিয়ে। এখানে দেখো 0 0 কেটে অঙ্কটা শুরু করে দিলাম। আবার দেখো এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 9 45, ঠিক আছে। 5 9 45, এটা আছে 5 দিয়ে 5 দিয়ে 10। আবার দেখো 12 2 24, 12 পেলাম। এখন দাঁড়াচ্ছে উপরে 12 আর 9, তো 9 12 কত হচ্ছে 108, সমান সমান 108 দাঁড়াচ্ছে। তো অপশান বি হচ্ছে উত্তর। তো লিখতে পারি যে উত্তর হচ্ছে, দেখো লিখে নিতে পারি উত্তর বি 108। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে একটি চোঙের তল সংখ্যা কোনটা হবে? 1টি, 2টি, 3টি না 4টি? দেখো চোঙ কেমন হয়, চোঙ এরকম হয়, এরকম চোঙ হয়, ঠিক আছে। 2 দিক ফাঁপা হয়। তো একটাই তল আছে বক্রতল, তো কোনটা হবে? 1টি। এখানে লিখতে পারি যে অপশান এ 1টি। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমরেখ, সমবিন্দু, সমান্তরাল না পরস্পর ছেদী সরলরেখা। 3টি সরলরেখা, ধরো এই একটি সরলরেখা এই বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। আবার ধরো একটি সরলরেখা এই বিন্দু দিয়ে গেছে, এগুলো সরলরেখা, ঠিক আছে। এই সরলরেখা, এই সরলরেখা, দুটি সরলরেখা হলো, আরেকটি ধরো সরলরেখা একই বিন্দু দিয়ে গিয়েছে। তো এটা কি বলা হবে? সমরেখ, সমবিন্দু, সমান্তরাল, পরস্পর ছেদী সরলরেখা। এটা হয়ে যাবে সমবিন্দু। লিখে নেব অপশান বি হচ্ছে সমবিন্দু। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায়। একটি নির্দিষ্ট বিন্দু, এটা দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে? এখানে দেখো অসংখ্য সরলরেখা আঁকা যাবে, ঠিক আছে কি না? অসংখ্য সরলরেখা কিন্তু আঁকা যাবে এটা দিয়ে, অসংখ্য। তো লিখে নেব অপশান ডি। অপশান ডি হচ্ছে অসংখ্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর বলা হয়েছে সোমেন অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে পাবে কত %? তো দেখো তোমরা এইভাবে করবে যে 25-এর মধ্যে কিন্তু সে পাচ্ছে 15। ধরো এখানে লিখে দিলাম আমি নিজে 25-এর মধ্যে পাচ্ছে 15। আমাকে শতকরা বের করতে বলছে, শতকরার জন্য ওপরে কিন্তু 100 আমাকে বসিয়ে নিতে হবে। এখন দেখো এটা আমি কাটারি করে নিচ্ছি, 4 25-এ 100, তো 4 15 কত দাঁড়াচ্ছে? 60%। তো অপশান বি হচ্ছে উত্তর। তো লিখতে পারি উত্তর হচ্ছে বি 60%। বুঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বরে বলা হয়েছে -67 এর সাথে কত যোগ করলে +67 হবে? তো দেখো এখানে আমি যদি করি যে -67 এর সাথে
কত যোগ করলে, মানে যোগ করতে হবে এখানে, ঠিক আছে, যোগ করতে হবে। -67 কত যোগ করলে পাওয়া যাবে কত, +67। ঠিক আছে, ধরো এখানে আমি এই প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। এখন এটা সমাধান করছি, দেখো এই প্রশ্নের অ্যান্সারটা বের করব। তো সমান এখানে +67 আছে, ঠিক আছে, এটা কিন্তু যোগ হয়েছিল, সমান এই পারে চলে আসবে, এই সরি এখানে এটা বিয়োগ হয়েছিল, দেখো বিয়োগ হয়ে আছে, সমান এই পারে চলে আসবে যোগ হয়ে। এখানে আমি 67 বসিয়ে নিতে পারি। এবার দেখো এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা আমি বের করব। তো +67 কত হচ্ছে, যোগ করলে এটা হয়েছে 7 7 14, আর 1 থেকে 6 6 12 13, মানে +134। অপশন বি হচ্ছে উত্তর। বুঝতে পারলে? তো দেখো লিখে নেব উত্তর, অপশন বি 134। বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। এখানে বলা হয়েছে 0.2 মিটার কত কিমি। তো দেখো এখানে অপশন দেওয়া আছে। তো 0.2 আমরা কি জানি, মিটার থেকে কিমি করতে গেলে কি করতে হয়, যে ভাগ করতে হবে। 1 কিমি সমান হয় 1000 মিটার, তো এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। ধর এটা আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে 3টে শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে দশমিক 3টে সংখ্যার আগে গিয়ে বসবে। এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে, ধরো এই দুটা প্রথমে বসে নিয়েছি, দশমিক এখান থেকে সরবে একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা, দশমিক এখানে বসবে, আর একটি আমি শূন্য দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। তার আছে এটা কোনটা আছে, তো এটা দেখো আছে অপশন বি। তো উত্তর এটা হয়ে যাচ্ছে যে অপশন বি, 0.0002। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। আমরা কি জানি যে লসাগু এবং গসাগুর গুণফল হয় সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে। ধরো এখানে আমি লিখতে পারি, ধরো সংক্ষেপে লিখে নিচ্ছি লসাগু গুণিত গসাগু, ঠিক আছে, আর সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, মানে 360। এখানে দেখো বা দিয়ে করে নিচ্ছি আমি, এখানে দেওয়া আছে গসাগুর মান, লসাগুর মানটা আমাকে বের করতে হবে। লসাগু লিখে দিলাম, গুণিত গসাগুর মান দেওয়া আছে 9, এখানে 360। লসাগুর মান বের করব, তো এখানে লসাগু লিখে দিলাম, সমান দেখো এখানে হচ্ছে 360, আর 9টা কিন্তু চলে আসে ভাগ হয়ে, এটা হয়ে যাচ্ছে 4 9 36, আর 0 মানে 40 দাঁড়াচ্ছে, সমান সমান এটা হয় লসাগু 40। তো কী হবে, তো লিখে নেব যে উত্তর অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর। 9 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যা যোগ করলে হবে। ধরো একটি ত্রিভুজাকৃতি আমি পিরামিড তৈরি করে নিচ্ছি, দেখো এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজাকৃতি মানে 3 দিকেই ত্রিভুজের মতো দেখতে হবে চিত্রটি। তো দেখো নিচেও আছে ত্রিভুজের মতো, আর 3 দিকে আছে ত্রিভুজের মতো। তো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে যে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা কি, নিচে একটি তল আর সাইডে 3টি তল আছে, ঠিক আছে, তো কতটি হলো, 4টি তল হলো। ও ধার সংখ্যা, ধার হচ্ছে, ধর 4টি পেলাম তল সংখ্যা, আর ধার সংখ্যা, ধার হচ্ছে নিচে দেখো 3টি ধার আছে, আর সাইডে 3টি ধার আছে, মানে 6টি ধার। তো কত হচ্ছে, 6 আর 4 হচ্ছে 10। তো অপশান উত্তর দেখো অপশান সি হচ্ছে উত্তর। বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বরে বলা হয়েছে সংযোগ নিয়ম মেনে চলে যোগ ও গুণ, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ, বিয়োগ ও ভাগ। অবশ্যই দেখো যোগ ও গুণ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে। তো এখানে লিখে নেব অপশান এ হচ্ছে উত্তর, যোগ ও গুণ।
এরপরে দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। তোমাদের পরীক্ষায় কিন্তু 10টি করতে বলা হয়েছে, তোমরা 10টি করবে। একটি এখানে আমি বেশি করেছি, তোমাদের করে দেখাচ্ছি। দেখো, প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা? আমরা কি জানি যে দশমিক আর পৌনঃপুন্য বিন্দু থাকতে হলে সেগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। তো আবৃত দশমিক সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, একটি হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ হচ্ছে দশমিকের পরে যদি মাথায় পৌনঃপুন্য বিন্দু থাকে সেটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর যদি দশমিকের পরে যদি না হয়, দশমিকের পরে যদি পৌনঃপুন্য বিন্দু না পেয়ে একটি সংখ্যা বা দুটি সংখ্যার পরে পাই, তখন সেটা হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এখানে দেখো, এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, দশমিকের পরে পৌনঃপুন্য বিন্দু পাইনি। এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে শুদ্ধ। লিখে নেব, অপশন বি হচ্ছে উত্তর, 0.5 আর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরকে দেওয়া থাকবে, 5টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এখানে বলা হয়েছে এতকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে তোমরা কী করবে, দশমিক বিন্দু এবং পৌনঃপুন্য বিন্দু উঠিয়ে নেবে, উঠিয়ে নিয়ে এটা বসিয়ে দেবে। তো 2, 1, 2, 6। এবার তোমাদের কাজ হচ্ছে যে যেগুলোর মাথায় পৌনঃপুন্য বিন্দু আছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলোর মাথায় পৌনঃপুন্য বিন্দু নেই সেগুলো বসিয়ে নেবে, মানে বিয়োগ করতে হবে সেটা। এরপরে দেখো, এখানে নিচে করবে যে যেগুলোর মাথায় পৌনঃপুন্য বিন্দু আছে সেগুলোর জন্য 9 দেবে। দুটোর মাথায় আছে, দুটো 9 আমি দিয়ে দেবো। এবার দেখো কি করবে, যে দুটোর মাথায় কিন্তু পৌনঃপুন্য বিন্দু নেই, দুটোর বদলে কিন্তু শূন্য দিব না। এখানে দিব আমরা যেগুলো মাথায় পৌনঃপুন্য বিন্দু আছে সেগুলোর বাম দিকে, আর দশমিক বিন্দুর ডান দিকে কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুন্য বিন্দু নেই তার জন্য শূন্য দেবো। এখানে 1-এর মাথায় কিন্তু পৌনঃপুন্য বিন্দু নেই, এখানে আমি শূন্য দিয়ে দেবো। এবার দেখো, এখন দেখো আমি এটা বিয়োগ করে নেব। তো এটা থেকে এটা বাদ দিলে হবে 2105, নিচে থাকছে 990। এবার দেখো এই দুটো কিন্তু কাটাকুটি যাবে, দুটোই কিন্তু 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে এটা 421, আর এটা 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 198। এবার দেখো এটা আর কাটাটি যাচ্ছে না, তো এটা বসিয়ে নেব, দাঁড়াচ্ছে 421 বাই 198। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে দেখো গুণফল নির্ণয় করো। তো দেখো এটা কীভাবে গুণফল করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে কী করবো, দেখো যে এই সংখ্যাটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো যেমন আছে তেমন এটা বসে নিচ্ছি, 0.2। এবার কী করবো, এটাকে আমি সাজিয়ে নেব। তো এভাবে থাকতে পারি। দেখো এটা দশমিক আমি উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিয়ে এটাকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। তো দশমিক উঠিয়ে দিলে এটা থাকবে 325, বাম দিকে শূন্য মূল্য থাকে না, নিচে হবে দশমিক জন্য 1, দশের পরে 3টি সংখ্যা আছে, 3টি শূন্য। এবার গুণ চিহ্ন। এবার করবো, দেখো এটা দশমিক উঠিয়ে এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠিয়ে দিলে ওপরে থাকে 2, নিচে হবে দশমিকের জন্য 1, 10-এর পর একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো কী করব, এবার আমি এটা গুণ করে বসিয়ে নেব উপরে। তো দেখো গুণ করে বসিয়ে নিচ্ছি, 5 দিয়ে 10, 1 থাকে, 2 দিয়ে 4, 5, আর 3 দুগুণে 6, 650 পাচ্ছি। নিচে হচ্ছে দেখো 1, 1, 1, 3টে শূন্য, আর এখানে একটি শূন্য। এবার দেখো এটা সহজে কিন্তু ভাগ করা যাবে, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তো এইভাবে করতে পারি। ধরো এখানে কতটা শূন্য আছে, এখানে 4টে শূন্য আছে, তো দশমিক এটা নেই, তো ভাবতে ডান দিকে আছে, 4টের সংখ্যার আগে আমাকে দশমিক বসিয়ে নিতে হবে। তো বসাতে পারি 6, 5, 0, 3টে সংখ্যা পাচ্ছি, 4টের সংখ্যা, এখানে দশমিক বসিয়ে নেব, এখানে একটি দেখতে ভালো লাগার জন্য শূন্য দিয়ে দেবো। বুঝতে পারলে এটা গুণফলটা কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বর বলা হয়েছে কত টাকার 20% সমান 17 টাকা হবে। তোমরা এইভাবে করতে পারো যে 20%
সমান 17 টাকা, এভাবে করবে। ঠিক আছে, সহজে হয়ে যাবে। আর 1% সমান 17/20 টাকা। এবার যদি বলি 100%, ঠিক আছে, মোট টাকা 100% সমান 17/20। এবার কিন্তু 100 উপরে চলে যাবে, গুণচন হয়ে যাবে। এবার 0 যদি কেটে আমি এটা করে দিতে পারি 5×100। ঠিক আছে, এখন দাঁড়াচ্ছে দেখো কত, সমান 5×17 হয়ে যাচ্ছে 85, মানে 85 টাকা। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে গসাগু নির্ণয় করো। তো দেখো এই সংখ্যাটি কীভাবে গসাগু নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে আমি প্রশ্নটাকে নেব 165, 264 আর 286। এখানে দেখো এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, গসাগু আছে সেই জন্য। তোমরা যদি বুঝতে না পারো তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারো, যদি বুঝতে না পারো কী দিয়ে ভাগ যাবে। তো এখানে দেখো দুটো সংখ্যা জোড়, একটা সংখ্যা বিজোড়, ভাগ তো যাচ্ছে না, 3 দিয়ে 3টি যাবে না ভাগ। তো দেখছি এটা 11 দিয়ে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটি সংখ্যা কিন্তু 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে। এটা হচ্ছে 11কে 15 দিয়ে গুণ করলে হয় 165, 11কে 24 দিতে পারি, এটাকে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 24, এটাকে 11 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 26। এটি দেখো এই তিনটি সংখ্যা কিন্তু আর ভাগ যাচ্ছে না, দুটির সঙ্গে গেলে কিন্তু ভাগ আমরা পাঠাতে পারবো না গসাগুর ক্ষেত্রে। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান দেখো কি হবে 11। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো এই অঙ্কটি কীভাবে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই পড়ে, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি এই সংখ্যাটিকে সাজিয়ে নেব। এখানে মাথায় পৌনঃপুনি বিন্দু আছে, এখানে মাথায় পৌনঃপুনি বিন্দু আছে। তো আমরা কি জানি যে যেগুলো মাথায় পৌনঃপুনি বিন্দু থাকে সেগুলো কিন্তু ভাগ করার ক্ষেত্রে বারবার পেয়ে যায়। তো ধরো আমি এটাকে এর মধ্যে বসাতে পারি যে দেখো এই 0.63, আবার ধরো আমি 63 লিখে দিলাম, মানে এটা তো বারবার পাবো সেই জন্য। এবার এই 5/6 এখানে লিখে দিলাম। তো দেখো আমি 5কে 6 দিয়ে ভাগ করি, কত পাবো? এটা পেয়ে যাব 6×8 = 48। ঠিক আছে, মানে ধরো আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, এই 5কে আমি 6 দিয়ে ভাগ করব, ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 নিলাম। তো এখানে পাচ্ছি কি 6×8 = 48। এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাচ্ছে না, আবার 10 বদলে 0 পাবো, 3×6 = 18 পাবো। আবার দেখো 2 নামছে, আবার 10 জন্য 0 পাবো, আবার ধরো 3×6 = 18 পাবো। এরকম বারবার কিন্তু 3 আমি পেয়ে যাব। তো এখন আমি বসাতে পারি 0. ঠিক আছে, 0.83, যেটা 3টা বারবার পাচ্ছি, এটার মাথায় আমি পৌনঃপুনি বিন্দু বসাতে পারি। এবার দেখো আমি এই 0.83 আবার ধরো আমি 3 বসিয়ে নিতে পারি। এখানে দেখো দশমিকের পরে 4টি সংখ্যা ছিল, আমি 4টি সংখ্যা তৈরি করে নিচ্ছি। আবার ধরো আমি 3 বসিয়ে নিতে পারি, মাথায় পৌনঃপুনি বিন্দু আছে বলে আমি যত খুশি বসাতে পারি। মানে আমাকে সমান রাখতে হবে, দশমিকের পরে 4টি সংখ্যা, দশমিকের পরে 4টি সংখ্যা। এবার দেখো 3/4, আমি এই 3কে 4 দিয়ে ভাগ করে নেব, 3কে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0। এবার দেখো 4×7 = 28, 10 থেকে 8 বাদ দিলে 2, 10 জন্য 0 পাবো। এবার দেখো কত হচ্ছে, 4 পাচ্ছি 20, এটা কিন্তু ভাগ কমপ্লিট হয়ে গেল। তো কী পাচ্ছি যে 0.75 পাচ্ছি। তো আমরা কি দেখতে পাচ্ছি দেখো যে এর মাঝে কিন্তু পৌনঃপুনি বিন্দু নেই। তো এখানে তো আমরা দশমিকের পরে 2টি সংখ্যা পাচ্ছি, তো আমার তো 4টি সংখ্যা তৈরি করতে হবে, কারণ 4টি সংখ্যা করে এখানে আছে।
তো আমরা কি জানি যে দশমিক পরে কোনো সংখ্যার পরে যতগুলো শূন্য দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি 0.7৫ একটি শূন্য আরেকটি শূন্য। এখন দেখো দশমিক পরে চারটি সংখ্যা, দশমিক পরে চারটি সংখ্যা, দশমিক পরে চারটি সংখ্যা পেয়ে গেলাম। তো এখন দেখে বোঝা যাচ্ছে যে কোনটি ছোট কোনটি বড়, মানে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে আমাকে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোটো কোনটা পাচ্ছি? সব থেকে ছোটো পাচ্ছি এটা, মানে এটা 0.63, মাথায় পৌনঃপুনি বিন্দু। এবার আমি এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এটা ছোট, মানে এটা 3/4। এবার সবথেকে বড় এটা, মানে এটা 5/6। বুঝতে পারলে? তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে সমরেখ বিন্দু কাকে বলে, চিত্রসহ দেখাও। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে দেখো আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। দেখো এটা ধরো একটি রেখা, ঠিক আছে, সরলরেখা। এই সরলরেখার উপর ধরো আমি এখানে একটি বিন্দু এ, একটি বিন্দু বি আর একটি বিন্দু সি নিলাম। এখন দেখো এর সংজ্ঞাটা আমি দিয়ে দেবো। তো লিখব যে 3 বা 3-এর বেশি বিন্দু একটি সরল রেখায় অবস্থান করলে তাকে সমরেখ বিন্দু বলে। বুঝতে পারলে? এটা সহজে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 নম্বর করে দেওয়া থাকবে, 5টি করতে হবে, তোমরা কিন্তু মোটে 15 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরের প্রশ্নে বলা হয়েছে হিসেব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য কী করতে হবে? লসাগু করতে হবে। তো 8, 12, 16 আর 20 আমি একসাথে লসাগু করে নেব। এখানে দেখো 2 দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আর এটা হয়েছে 10 দিয়ে 20। আবার দেখো জোড় সংখ্যা আছে, তো 2তে ভাগ যাবে, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দিয়ে 10। এবার দেখো আবার কিন্তু 2 দিয়ে 2টি ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব, 2 1 2, 3 ভাগ যাচ্ছে না, আর 2 2 4, আর 5 ভাগ যাচ্ছে না, বসে গেল। আর আমরা ভাগ করতে যাব না। এখন আমি লিখে নেব যে অতএব লসাগু হয় সম্পূর্ণটা, যেটিতে ভাগ করি সেটা বসে, আর যেগুলো ভাগশেষ আছে এখানে ধরো সেগুলোও কিন্তু বসে, 1 বসাবো না। এখন দেখো এটা যদি গুণ করে নিই, তো এটি গুণ করে হচ্ছে 240। তো দেখো এই 240 আমি লসাগু করে পেলাম, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, মানে 1 যোগ করতে হবে। তো এখন আমি ধরো করতে পারি 240, প্রথমে 1 দিয়ে গুণ করে 1 যোগ করব, সমান দাঁড়াচ্ছে 241। তো এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে না, লিখব 13 দিয়ে বিভাজ্য নয়। এবার দেখো কি করব, যে আবার 240কে আমি এবার 2 দিয়ে গুণ করব, আবার 1 যোগ করব, সময়টা হচ্ছে 480, আর 1 যোগ করলে হয় 481। এখন দেখো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, 13 দিয়ে বিভাজ্য। যদি এটা 13 দিয়ে বিভাজ্য না হতো, আবার আমি 3 দিয়ে গুণ করে 1 যোগ করতাম। এখন লিখে নেব অতএব, পেয়ে গেলাম নির্ণয় সংখ্যাটি, অতএব নির্ণয় করতে বলা হয়েছে, সেজন্য নির্ণয় ক্ষুদ্রতম
সংখ্যা সমান 481। বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে সলভ করো। তো কীভাবে সলভ করতে হবে, প্রথমে আমি প্রশ্নটুকে নিচ্ছি। প্রথমে অবশ্যই তোমরা প্রশ্নটুকে নেবে। গুণচিহ্ন 2.5, এখানে আছে দ্বিতীয় বন্ধনী, ভাগ এখানে আছে 1.93। আমরা কি জানি, যদি বন্ধনী কাজ থাকে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়। এই প্রথম বন্ধনী আছে, এখানে বিয়োগ আছে, প্রথমে আমি বিয়োগ করে নেব। 4-এর দেখো কোথাও দশমিক নেই, মনে রাখতে হবে ডান দিকে আছে। আমরা প্রয়োজন মতো কিন্তু শূন্য বসিয়ে নিতে পারি। এবার দশমিকের নিচে দশমিক বসবে, এদিকে হচ্ছে 0.7, এদিকে হচ্ছে 2। যোগ আর বিয়োগ ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক বসে, ঠিক আছে, মনে রাখবে। এটা ধরো বিয়োগ করতে হবে, 10 থেকে 7 বাদ দিলে 3, 9 থেকে 0 বাদ দিলে 9, আর দশমিক এখানে থাকে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 1.93 পেলাম। প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, গুণ চিহ্ন 2.5। এখন দেখো যে ভাগ 1.93, এটা গুণ করে নেব। তো দেখো গুণ আমি এটা করে বসে নিচ্ছি, তোমরা কিন্তু এটা রাপে বসিয়ে গুণ করে নিতে পারো, আমি করে নিচ্ছি। এটা হচ্ছে 4.825। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, মানে ভাগ 1.93। এটা দেখো তোমরা ভাগ করে নেবে। তোমরা যদি বুঝতে না পারো যেটা ভাগ কী করবো, 2 জায়গায় দশমিক আছে, তোমরা দেখো এইভাবে ভাগ করবে। প্রথমে রাপে এটাকে এইভাবে সাজিয়ে নেবে, দশমিক উঠে দিয়ে সামান্য ভাবে সাজাবে। এটা হচ্ছে 4.825, এটা দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। গুণ ভাগ আছে, এর ধর আমি এখানে এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এটা সামান্য ভাবে সাজিয়ে নেব। এটা সামান্য ভাবে সাজালে এটা হবে 193, বা দশমিক উঠে গেল, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। ঠিক আছে, এখন দেখো এটা হয়ে যাবে। উপরে হচ্ছে 4.825, এখানে হচ্ছে 1000, গুণ চিহ্ন উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 193। ঠিক আছে, এখন দেখো যদি আমি এটা এই 2টি শূন্য কেটে দিই আর 2টি শূন্য কেটে দিই, এখানে 1 থাকে, তো উপরে এটি নিচে এটি। তো এখন এটা ধরো 4.825, আর নিচে হচ্ছে এটা গুণ করে 193 আর একটি শূন্য, এটি গুণ করে। এখন তোমরা এটা কিন্তু সহজে এটাকে এটা দিয়ে ভাগ করতে পারবে। বুঝতে পারলে? তো এটাকে এটা দিয়ে ভাগ করলে দাঁড়াবে দেখো 2.5। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তকার মাঠের পরিসীমা 424 মিটার এবং দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত হবে নির্ণয় করো। এখানে দেখো মাঠে কিন্তু আয়তকার মাঠের পরিসীমা দেওয়া আছে। তোমরা লিখতে পারো যে আয়তকার মাঠের পরিসীমা সমান 424 মিটার। এবার তোমরা কি করবে, যে এই আয়তকার মাঠের অর্ধ পরিসীমা বের করে নেবে। তো দেখো লিখতে পারি যে অতএব মাঠের, ঠিক আছে, মাঠের অর্ধ পরিসীমা সমান, দেখো অর্ধ পরিসীমার সূত্র হয় এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 424কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো অর্ধ পরিসীমা বেড়ে যাবে। এটা হচ্ছে 2 দিয়ে 4, 2 একে 2, 2 দিয়ে 4, মানে 212 মিটার অর্ধ পরিসীমা বেরোলো। এই অর্ধ পরিসীমাটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। তো এখন লিখতে পারি যে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান 212 মিটার। প্রশ্ন দেখো দেওয়া আছে
দৈর্ঘ্য 128 মিটার। লিখতে পারি দৈর্ঘ্য 128 মিটার। ঠিক আছে, বলে লিখতে পারি যে প্রস্থ হবে, তো 212 থেকে 128 আমি বাদ দিয়ে দেবো। তো দেখো দাঁড়াবে এখানে, এটা মিটার হবে। তো দেখো 12 থেকে 8 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8। ঠিক আছে, আর 1 থেকে 1 বাদ দিলে কিছু না, মানে 84 মিটার। পেয়ে গেলাম প্রস্থ। এবার দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এত মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো দেখো প্রথমে করতে পারি যে এটা থেকে এটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, 15.77 আর 2.25, এটা বাদ দিতে হবে। এটা মিটার মিটার আর এখানে মিটার হবে। তো 7 থেকে 5 বাদ দিলে 2, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে দশমিক, আর 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে হচ্ছে 1 মিটার। এটা তো এটা কী হচ্ছে যে এটা বাকি বাঁশের দৈর্ঘ্য। লিখতে হবে অতএব বাকি বাঁশের দৈর্ঘ্য সমান 13.52 মিটার। এখন করতে পারি যেটাকে 4 ভাগ করতে হবে। তো লিখতে পারি যে ধরো এই 13.52কে আমি 4 ভাগ করব। তো ধরো আমি এটাকে 4 ভাগ করব, তো এইভাবে করতে পারি যে এটা 4 বসিয়ে দিলাম, সমান দেখো তোমরা কিন্তু ভাগের মতো সাজিয়ে ভাগ করবে না, এটা সমান ভাগে সাজিয়ে ভাগ করবে। দশমিক উঠিয়ে দিলে হবে 13 আর 5 2, নিচে দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখানে ধরো গুণচিহ্ন যেটা উল্টে দিচ্ছি, নিচে 1 আছে, উপরে 1 চলে যাবে, নিচে 4 চলে আসবে। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি ভাগ করে নেব। তো এটাকে ধরো এটা কাটাকাটি করে নিচ্ছি আমি, এই 1352কে 4 দিয়ে আমি ভাগ করে কাটাকাটি করে নিচ্ছি। এটা দাঁড়াচ্ছে 338, আর উপরে দাঁড়াচ্ছে 338 আর নিচে হচ্ছে 100। এটা ভাগ সহজে করা যাবে, এটা কাটাকাটি করার দরকার নেই। দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে, 1 2, এখানে দশমিক বসে যাবে। ঠিক আছে, এখন লিখতে পারি যে অতএব বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 হবে, মিটার হবে। ঠিক আছে, মিটার হবে, বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। তো দেখো কীভাবে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তোমরা এইভাবে কিন্তু একটি রেখা অঙ্কন করে নেবে। দেখো এইভাবে একটি রেখা অঙ্কন করে নেবে। ঠিক আছে, তো অঙ্কন করার পরে তোমরা কি করবে যে এটাকে 1 সেমি দূরত্ব পর পর রেখাগুলো কেটে নেবে। ধরো এইভাবে কেটে নেবে 1 সেমি দূরত্ব পর পর, তবে কিন্তু সমানভাবে দূরত্ব হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এভাবে 1 সেমি দূরত্ব পর পর রেখাগুলোকে কেটে নেবে। কেটে নেওয়ার পর দেখো
এইভাবে এদিকে তীর চিহ্ন দিয়ে দেবে, এদিকে দিয়ে দেবে। -7 মানে আমাকে মাইনাসের দিকে বেশি আসতে হবে, ঠিক আছে। তো কি করতে হবে দেখো, তোমরা করবে যে এদিকে বেশি বাড়াবে, আর এদিকে ধরো এখান থেকে আমি শুরু করছি, এখানে ধরো 0 করছি, এখানে 0, -1, -2, -3, -4, -5, -6, -7, ঠিক আছে, -8, -9, -10 আর -11 এইভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম পরপর। এদিকে +1, +2, +3। আমাকে প্রথমে -7 করে যেতে হবে। তো এই 0 থেকে আমাকে শুরু করতে হবে, ঠিক আছে কি না, 0 থেকে শুরু করতে হবে। তো 0 আমি এখান থেকে শুরু করব। তো ধরো এটাকে এইভাবে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে -7 ঘর। তো 7 ঘর আমাকে আসতে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে পর্যন্ত আমাকে আসতে হচ্ছে। এই পর্যন্ত আসলাম। এবার ধরো এটাকে আমি লাগিয়ে দিতে পারি। ধরো এদিকে আমি আসলাম, তো এটাকে ধরো লাগিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে দিলাম। আর আমি এদিকে এসেছি, তো ধরো এইভাবে এটা দিয়ে দিলাম। এবার এটাকে লিখে দেবো মাইনাস, এটা হচ্ছে 7, -7। এবার +2 আমার যেতে হবে, মানে যোগ করতে হচ্ছে। তো এখান থেকে আমাকে +2 মানে প্লাস মানে এদিকে যেতে হয়। তো 1 ঘর 2 ঘর মানে আমাকে এই 5-এর সামনে কিন্তু আসতে হচ্ছে। তোমরা কী করবে, এটাকে এইভাবে করে দেবে, ঠিক আছে, এইভাবে করে দেবে আর এইভাবে করে দেবে। এটা হচ্ছে +2। তো এখন আমি কোথায় এসে পৌঁছালাম, 0 থেকে 5-এর কাছে এসে পৌঁছেছি। তো 0 থেকে এই পর্যন্ত আমি এইভাবে করে নিতে পারি। তো অ্যান্সার কী দাঁড়ালো, -5 হচ্ছে, -5 হচ্ছে উত্তর। এখন ধরো আমি লিখে নিতে পারি যে -7 যোগ +2 সমান -5 অ্যান্সার। বোঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর করে দেওয়া থাকবে, তোমাদের 3টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে 3টি চাকার পরিধি যথাক্রমে 48 ডেসিমিটার, 72 ডেসিমিটার এবং 60 ডেসিমিটার। চাকা 3টি যদি একই স্থান থেকে চলতে শুরু করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় পূর্ণসংখ্যক বার ঘুরবে। কমপক্ষের কথা বলা হয়েছে, অবশ্যই কিন্তু লসাগু করতে হবে। যদি বেশির কথা বলা হতো তখন কিন্তু গসাগু করতে হতো। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। তো দেখো আমি এখানে 48, 72, 60 বসে নেব। এবার আমি এই 3টি সংখ্যাকে একসাথে লসাগু করব। 3টির সঙ্গে ভাগ করতে হবে, 2 দিয়ে যাবে, 24 2 48, 36 2 72, 30 2 হচ্ছে 60। আবার দেখো জোড় সংখ্যা আছে 3টি, কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 12 2 24, 18 2 36 আর 15 2 30। এখানে দেখো 3-এর সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 6 18, 3 5 15। এখানে দেখো আবার কিন্তু দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে 3টির সংখ্যা ভাগ গেলে করতে পারি, আবার 2টির সংখ্যা ভাগ গেলেও কিন্তু করতে পারি। 2 2 4 আর এটা হচ্ছে 3 2 6, এটা 5। আর যাচ্ছে না, এখন লিখতে পারি অতএব লসাগু, অতএব লসাগু। এখন দেখো সম্পূর্ণ বসিয়ে নেব, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, আবার 2 গুণিত 3 গুণিত 5। এবার আমি সম্পূর্ণটা গুণ করে বসিয়ে নেব, তোমরা কিন্তু গুণ করে নেবে। এটি পাচ্ছি 720। এখন দেখো পেয়ে গেলাম অ্যান্সার। তো লিখতে পারি যে অতএব চাকা 3টি 720, এটা হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটার। তো এটা ধরো আমি মিটার যদি প্রকাশ করি কী হবে, 720 ডেসিমিটার, বা লিখতে পারি যে বা 10 দিয়ে ভাগ করে নেব, মানে মিটারে প্রকাশ করতে গেলে। তো এটা হচ্ছে 7 মিটার 20 ডেসিমিটার, ঠিক আছে, বা ডিমি লিখতে পারি, ডেসিমিটার। পথ
গেলে, ঠিক আছে, পথ গেলে চাকা তিনটি এত ডেসিমিটার বা এত মিটার, এত ডেসিমিটার পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। বুঝতে পারলে? এরপর নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তঘন বস্তুর কটি তল, কটি শীর্ষবিন্দু এবং প্রান্তরেখার সংখ্যা কটি, চিত্র অঙ্কন করো। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি চিত্র অঙ্কন করে। ধরো এটা একটা আয়তঘন, আমি চিত্র অঙ্কন করছি, ঠিক আছে। দেখো এটা একটা আয়তকার। তো এবার দেখো এটা একটা কিন্তু আয়ত ঘন চিত্র। এখন এই আয়ত ঘন চিত্র দেখে আমি তল সংখ্যা বসিয়ে নেব। তো দেখো লিখে নেব যে এই চিত্রে তল আছে, দেখো তল নিচে একটি তল আর চারিদিকে 4টি তল, 5টি হল উপরে একটি তল, মানে 6টি তল। এই চিত্রে তল আছে 6টি। এবার দেখো কটি শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু এগুলো শীর্ষবিন্দু, ঠিক আছে। তো নিচে দেখো 4টি শীর্ষবিন্দু আছে আর উপরে 4টি শীর্ষবিন্দু আছে, মোটে হচ্ছে 8টি। লিখে নেব শীর্ষবিন্দু আছে, 8টি এবং প্রান্ত রেখার সংখ্যা আমি বসিয়ে নেব। প্রান্ত রেখার সংখ্যা, দেখো প্রান্ত রেখা কোনগুলো, এগুলো হচ্ছে প্রান্ত রেখা। তো প্রান্ত রেখা দেখুন, দেখো এখানে নিচে আছে 4টি আর 4 ধারে হচ্ছে 4টি, 8টি, উপরে হচ্ছে 4টি, মানে 3 4 12টি, বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তোমাদের ক্লাসে সপ্তাহে 6 দিনের উপস্থিতির তথ্য নিচে দেওয়া হলো। এবার দেখো এখানে কিন্তু বার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেওয়া আছে। ছাত্র সংখ্যা মানে সোমবারে উপস্থিত হয়েছে 40 জন, মঙ্গলবারে 32, এইভাবে কিন্তু উপস্থিত হয়েছিল। প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। তো দেখো এটা কীভাবে করতে হবে। তো এখানে প্রথমে আমরা কি করব, যে লিখে নিতে পারি যে 1 একক সমান 5 জন ছাত্র। কেন দেখো এখানে সর্বাধিক সংখ্যা মানে সবথেকে বড় সংখ্যা আছে 46, ঠিক আছে। তো 46 পর্যন্ত যাওয়া যাবে না, তাই লিখে দিলাম 1 একক সমান 5 জন ছাত্র। এবার দেখো এখন দেখো সহজে কিন্তু এটা আমি করে নিতে পারবো। তো ধরো আমি এইভাবে করছি, দেখো মন দিয়ে বোঝো। এই 0 থেকে ধরবো আমি, ধরো এইভাবে আমি করে নিচ্ছি, দেখো এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে বাড়িয়ে নেব। এবার এগুলোকে আমি 1 সেন্টিমিটার পর্যন্ত দূরত্বে দাগ কেটে নেব। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কেটে দিলাম। এখন ধরো আমি এই 0 এখানে করো 5 10, 5 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, ঠিক আছে, 5 9 45,
আর 5 10 50 এই পর্যন্ত করে দিলাম। তো প্রথমে দেখো সোমবার ছিল 40 জন ছাত্র মানে উপস্থিত হয়েছিল। তো দেখো আমি 40 পর্যন্ত একটি স্তম্ভ চিত্র তৈরি করে নেব। তো দেখো এখানে 40 এখানে আছে, তো এই পর্যন্ত আমি স্তম্ভ চিত্র তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে করে দিলাম। এটা হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে সোমবার, সোম লিখে দিলাম। এরপরে দেখো আছে 32। তো ধরো 30 32 একটু ধরো বেশি হবে, তো ধরো আমি এখান থেকে করে নিচ্ছি, এইভাবে করে নিচ্ছি, এইভাবে আর এইভাবে এটা করে দিলাম। এটা ধরো হয়ে গেল 32। তো এটা হয়ে যাচ্ছে মঙ্গল, মঙ্গল। এরপরে দেখো বুধবার 35 জন ছাত্র উপস্থিত হয়েছিল, তো 35 সেখানে আছে। তো এখান থেকে আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি, এইভাবে ধরো এইভাবে করে দিলাম। আর এটা আমি লিখে নিতে পারি যে বুধ, এটা হচ্ছে বুধ। এরপরে বৃহস্পতি 46। তো 46 করতে হবে, দেখো এখানে হচ্ছে 45, এখানে 45 মানে একটু বেশি, এইভাবে তোমরা কিন্তু 46 পর্যন্ত করে নেবে। ধরো এই পর্যন্ত আমি করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এখন এটা হয়ে যাচ্ছে বৃহস্পতি, লিখে নেব বৃহস্পতি। এরপরে শুক্র 39। তো দেখো 40 এখানে আছে, তো 40-এর একটু নিচে থেকে আমি করে নিচ্ছি, ধরো এইভাবে করে নিচ্ছি, এইভাবে আর এইভাবে করে নিচ্ছি। এটা হয়ে যাচ্ছে শুক্র, শুক্র। এরপরে দেখো শনি 28 জন ছাত্রছাত্রী আছে। তো এখানে আমি 28 পর্যন্ত, এই 30-এর একটু নিচে 28 হবে, এখান থেকে আমি করে নিচ্ছি, এইভাবে আমি স্তম্ভ চিত্র তৈরি করে নিচ্ছি। এটা লিখে নেব শনি। সুন্দরভাবে শিখে দিলাম। আমি এদিকে লিখে নিতে পারি, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। ঠিক আছে, ধরে লিখে নিতে পারি যে ছাত্র সংখ্যা, আর নিচে তোমরা লিখে নিতে পারো সপ্তাহের দিন। এভাবে তোমরা কিন্তু নিচে লিখে নেবে সপ্তাহের দিন। আমার এখানে জায়গা নেই, তোমরা কিন্তু নিচে লিখে নেবে। ঠিক আছে, অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।